সবাই 2 বছর পড়াশোনা করে, সবাই ওই সেম বইটাই পড়ে, কিন্তু সবাই কেন চান্স পায় না? এখন আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো ঢাকা ইউনিভার্সিটিতে সিট হচ্ছে 1700-এর আশেপাশে, আর ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় হচ্ছে 1,30,000-এর মতো স্টুডেন্ট, এরকম রাফ একটা আইডিয়া। তুমি আমাকে বলতেই পারো যে ভাই সবাই পড়ে, সবাই 2 বছর পড়ে, সবাই সেম বই পড়ে, তো সবাই তো চান্স পাবে না। কেন পাবে না? কারণ সিট তো মাত্র 1700, 1.5 লাখ পরীক্ষা দিলেই তো হবে না। এখন আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখি। হ্যাঁ, তুমি যদি এই কম্পিটিটিভনেস চিন্তা করো, তাহলে 1300 বা 1700-এর বেশি চান্স পাবে না। কিন্তু তুমি কি মাঝে মধ্যে এরকম নিউজ দেখো না যে মাত্র 10% মানুষ পাস করছে অ্যাডমিশন ভর্তি পরীক্ষায়, বা মাত্র 12% মানুষ পাস করছে? এরকম কিন্তু মাঝে মধ্যে নিউজে দেখা যায় যে 10% পাস করছে, 5% পাস করছে, 6% পাস করছে। তাহলে আমার কথা হচ্ছে, ওইটা তুমি একটু ছাড়ো না। যে 1700 চান্স পাবে, এটা তো হয়, 1700 চান্স পাবেই, কিন্তু 10% তো পাস করার কথা না। পাস তো থিওরিটিক্যালি সবাই করতে পারে, তাই না? পাস তো থিওরিটিক্যালি 12% করার কথা না। হ্যাঁ, থিওরিটিক্যালি 1700-এর বেশি চান্স পাবে না, বাট থিওরিটিক্যালি সবাই পাস করার কথা। তাহলে এইখানে একটু ঘাপলা আছে, মানে আমাদের কোথাও না কোথাও একটু ঝামেলা আছে। কারণ একটা ছেলে এইচএসসি পরীক্ষায় A+ পাইলো, সে 100-এর মধ্যে 80 পাইলো, তাহলে ওইখানে গিয়ে সে কেন 100-এর মধ্যে 33 বা 40 পাবে না? এটা কখনো কি তোমাদের মধ্যে কিউরিয়াসিটি জাগে না? বা ইজিলি পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছে। আপনি বলতেই পারেন যে সিট তো 1700, তো 17-এর বেশি তো চান্স পাবে না, 1700-এর বেশি চান্স পাওয়ার কথা না। ওকে, আমি মেনে নিলাম, কিন্তু কোথাও তো লেখা নাই যে ঢাকা ইউনিভার্সিটিতে 10%-এর বেশি পাস করতে পারবে না। পাস তো সবাই করতে পারে, বাট কেন করে না? তো এখানে অবশ্যই কিছু না কিছু একটা ঘাপলা আছে। তো এই ঘাপলাটা আসলে কোথায়, আমি ওটা নিয়ে এখানে আলোচনা করবো, যে কেন আসলে সবাই পাস করে না বা সবাই চান্স পায় না। আমি খুব খুশি হইতাম যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়েছে, সেখানে 60-70% মানুষ পাস করছে, সেখান থেকে 1700 চান্স পাইছে। তাইলে দেশের শিক্ষা ব্যবস্থা বা স্টুডেন্টদের স্ট্র্যাটেজি ঠিক আছে বলে আমি মেনে নিতে পারতাম, এবং সেটা টিচারের পার্সপেক্টিভ থেকে আমার জন্য একটা মানে ভালো ফিল দেওয়া নিউজ হইতো, বা সেটা তো হচ্ছে না। তো আমি সবসময় বলি, এটা আমার ক্লাস বা আমার ভিডিও আগে যারা দেখছে, এটা মানুষের ভালো করতে গেলে 4টা জিনিসের কম্বিনেশন দরকার। একটা, তার মেধা দরকার। মেধা বলে দুনিয়াতে কিছু জিনিস এক্সিস্ট করে, সেই তর্কে এখন আর না গেলাম, আমি মেধাবী মানুষ দেখছি আমার লাইফে। তার একটা ভালো পরিবেশ দরকার। অনেক ফ্যামিলি আছে স্টুডেন্টকে আলাদা একটা পড়ার টেবিল দিতে পারে না, বা আলাদা একটা পড়ার রুম দিতে পারে না, অনেকগুলো মানুষ একসঙ্গে থাকে, ভালো স্কুলে যায় না, সে হয়তো ভালো খাবার দাবার পাচ্ছে না, এরকম অনেক পরিবেশ অনেকের থাকে। এরপরে তার পরিশ্রম দরকার। অবশ্যই পরিশ্রম ছাড়া তো কখনো কোনো কিছুই হয় না। পরিশ্রম বলতে আমি বুঝাচ্ছি পড়াশোনা করতে হবে, এবং তার ভাগ্যে থাকতে হবে। ভাগ্যে যদি না থাকে তাইলেও হয় না, এবং শেষটা আসলে অনেকে আমরা অমিট করে যাই। আমি সবকিছু আমার হাতে যা আছে করলাম, আমি আমার স্টুডেন্টকে ফোর্স, আমার স্টুডেন্ট মেধাবী, আমার স্টুডেন্টকে আমি ভালো পরিবেশ দিলাম, সে পরিশ্রমও করছে, বাট ভাগ্যে যদি না থাকে, মানে আমি এরকম অনেক দেখছি, একটা স্টুডেন্ট নিজের পক্ষে যা করার বা টিচারদের পক্ষ থেকে যা করানোর আমরা সবই করাইছি, বাট তারপরও তার হয় নাই, এবং এমন করে কিছু ঘটছে যেটা তার হাতে ছিল না। কয়েকটা উদাহরণ দিই, যে সিএনজিতে যাওয়ার সময় সিএনজি নষ্ট হয়ে গেছে, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি, প্যানিক অ্যাটাক করছে, হলের টিচার হয়তো কোঅপারেটিভ ছিলেন না, ওই সময় থট ব্লক হয়ে গেছে, পাশের স্টুডেন্টটা হয়তো ভালো না, স্যার বলতে 10 মিনিট আছে, তখনই প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছে। এরকম হাজারটা কারণ থাকতে পারে। তো আসলে মেধা আমাদের হাতে নাই, এটা বাইবর্ন, যারা প্রকৃত মেধাবী, এটা আমাদের হাতে নাই। পরিবেশটাও আমাদের হাতে নাই, মানে স্টুডেন্টদের হাতে নাই। এটা তো আমার ফ্যামিলি আমাকে দিবে। এখন আমার ফ্যামিলি যদি আমাকে দিতে না পারে, তাহলে আমি কি সারাদিন বলবো যে আমাকে দিতে পারো না, দেখে আমি পড়াশোনা করছি না? তো এটা আমাদের হাতে নাই, ভাগ্যটা আমাদের হাতে নাই। আমরা ভাগ্যের জন্য দোয়া করতে পারি, আমাদের হাতে আছে পরিশ্রম। এখন পরিশ্রম কি সবাই করে না? হ্যাঁ, পরিশ্রম হয়তো অনেকেই করে। 10% মানুষ পাস করছে, মানে 10% মানুষ পরিশ্রম করেনি, পরিশ্রম আরো বেশি মানুষ করে। সেই পরিশ্রমটা আসলে একটু স্ট্র্যাটেজিক্যালি করতে হয়। সো কেউ আছে পরিশ্রম কম করে, কেউ আছে পরিশ্রম বেশি করে, কেউ আছে পরিশ্রম স্ট্র্যাটেজিক্যালি করে। তো তোমাকে আসলে এরকম একটা কথা আছে না, যে ওয়ার্ক স্মার্টলি হার্ডার। শুধু ওয়ার্ক হার্ড বললে আসলে এখন কোপ আপ করা টাফ, তোমাকে স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, কেউ যদি মাত্রাতিরিক্ত হার্ড ওয়ার্ক করে, সে স্মার্টলি করুক, নর্মালি করুক, দিন শেষে সে একটা রেজাল্ট বের করে আনতে পারে, বাট ওই সংখ্যাটা খুবই কম। তুমি যদি এই টাইপের কম্পিটিটিভ এক্সামে যদি স্মার্টলি হার্ড ওয়ার্ক না করো, তাহলে তুমি আটকে যাবা। এখন স্মার্ট হার্ড ওয়ার্ক করতে কি বোঝায়? ফার্স্ট অফ অল, কেন আসলে অনেকে চান্স পায় না? আমাদের স্টুডেন্টরা এসএসসি পরীক্ষার পরে আমরা একটা ভ্যাকেশন পাই, ওই ভ্যাকেশনটাকে আমরা সেই এইচএসসি পর্যন্ত এক্সটেন্ড করি। তার মানে দেখো তো, থাকে না মর্নিং শোজ দ্বারে, একটা স্টুডেন্ট শুরুতে যদি কলেজে সিরিয়াস না হয়, তাহলে পরবর্তীতে গিয়ে তার কোপ আপ করে ঝামেলা হয়। এই সিরিয়াসনেসের অভাবটা তাকে পরবর্তীতে অনেক ভোগায়। নাম্বার 2 হচ্ছে, কলেজে ওঠার পরে সে নতুন পরিবেশ পেয়ে যায়, মানে একটু ফ্রিডম দেয় বাসা থেকে, হয়তো সে একটা ফোন নিচ্ছে নতুন, তার বন্ধু বান্ধব নিয়ে এখন আম্মু একটু কম খোঁজ নেয়। তো এই সময় দেখা যায় সে অনেক খারাপ সঙ্গে মিশতে পারে, অনেক মেয়ে পাল্লায় পড়তে পারে, মেয়ে ছেলে পাল্লায় পড়তে পারে, অনেক কিছু ঘটতে পারে। এই কারণে পড়াশোনা থেকে একটা বিশাল ডিস্ট্রাকশন চলে আসে। এরপরে সে স্কুল এবং কলেজের পড়াশোনার মধ্যে কিছু ডিফারেন্স আছে। স্কুলে তুমি কুয়ার ব্যাংক ছিল, কলেজে তোমাকে সাগরে যেতে হবে। এখন যে সারা জীবন কুয়ায় ছিল, মিঠা পানিতে ছিল, অল্প জায়গায় ছিল, সাগরে এসে সে দেখে, ওরে বাবা, পানি তো নোনা হয়ে গেছে, জায়গা তুমি কুল কিনারা পাই না। তো এটা একটা কারণ হতে পারে। স্কুলে একটাই বই, সারা দেশে এক বই পড়ানো হয়, স্যাররা ওই এক বই থেকে পড়ান, ওইখান থেকে প্রশ্ন আসে, ওইখান থেকে কমন পড়ে, ওইখান থেকে তুমি আনসার করো। কলেজে কিন্তু এই ঘটনা ঘটে না। কলেজে তোমাকে কনসেপ্ট শিখতে হয়, নিজের মাথায় সেটাকে প্রসেস করতে হয়, তারপরে সেটা ডেলিভারি করতে হয়। অ্যাডমিশনে তো আরো বেশি। তো তুমি যদি এইটুকু এনশিওর করতে না পারো, তুমি যদি ভালো প্রপার গাইডলাইন না পাও, স্মার্টনেস না পাও, তাহলে অনেকে পিছিয়ে যায়। এরপরে আসি একাডেমিক অ্যাডমিশন। শুরু থেকে আমরা অনেকে এই কনফিউশনে ভুগি। অনেকে দেখা যায় শুরুতেই অ্যাড্রেনালিন তাড়িত সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমি এখন থেকেই অ্যাডমিশন একেবারে কাঁপাই দিব,
তো সে অ্যাডমিশনের প্রবলেম সলভ করতে করতে দেখা যায় তার একাডেমিকই ঠিক নাই। মানে দেখো আমি তোমাকে একটা গাছ দেখাই, একটা গাছ আমাদেরকে ফল দিবে তাই না, ধরো গাছের এই হচ্ছে গোড়া আর এই হচ্ছে আমাদের সেই গাছ। দেখা যায় কিছু এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন, বুঝছো, অ্যাডমিশন নলেজ, এটা হচ্ছে আমাদের একাডেমিক নলেজ। একাডেমিক নলেজে শিখতে হয় বেশি, প্র্যাকটিসটা কম। অ্যাডমিশনে হচ্ছে শিখবো কম, প্র্যাকটিসটা বেশি করবো। তো অনেক সময় দেখা যায় একটা স্টুডেন্ট শুরু থেকেই এইটা ঠিক না রেখে না সে অ্যাডমিশনের এই কোয়েশ্চেন ব্যাংক শুরু করে, শুরু থেকে একেবারে শুরু থেকে একটা চ্যাপ্টার ভালো মতো পড়েই নেই, বাট আবেগতাড়িত হয়ে গেছে। শুনছে যে অমুক ডিউতে ফার্স্ট হয়েছিল, সে শুরু থেকে 9-10 বসে অ্যাডমিশনের পড়ে আসছে। সবাই তো ও না আসলে। তো শুরু থেকে সে একাডেমিকের পড়া বাদ দিয়ে, কনসেপ্ট ভালো মতো শেখা বাদ দিয়ে সে অ্যাডমিশনের পড়াশোনা শুরু করে দেয়। এটা একটা হিতে বিপরীত করে। আবার অনেকে দেখা যাচ্ছে যে শুরু থেকে খালি একাডেমিকে ঘোরাফেরা করে, খালি বেসিক শিখতে যায়, অ্যাডমিশনে যায় না। এটাও একটা ব্যাকফায়ার করে। তো তোমাকে আসলে সাইমultaneously এই দিকেও গ্রো করতে হবে, এই দিকেও গ্রো করতে হবে। খুব ভালো হয় আমি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমি যখন কোনো টপিক পড়তাম তখন বিশ্বাস করো আমি মাথায় নিতাম না যেটা আমি একাডেমিকের জন্য পড়ছি না অ্যাডমিশনের জন্য পড়ছি। ফার্স্টে ফিজিক্সে তুমি পড়বা হচ্ছে প্রজেক্টাইল। এখন তুমি যখন প্রাস পড়বা, ভাই তুমি প্রাস পড়ো না, তোমার দরকার নেই তো, একাডেমিকে লাগবে না অ্যাডমিশনে লাগবে, তুমি প্রাসটা পড়ো। কিভাবে? একটা কারো কাছ থেকে ক্লাস করো, সেই ক্লাসটা ভালো মতো 2-3 বার রিভিশন দাও, খাতা রিভিশন দাও, মূল বইয়ে যাও। তুমি যে বইটাই পড়ো না কেন সেই বইতে যাও, সেই বইতে কি লেখা আছে সেটা পড়ো, সেই বইয়ের অনুশীলন এটা নিয়ে এক্সারসাইজ আছে সেটা তুমি সলভ করো। তোমার কাছে টেস্ট পেপার থাকবে, তুমি সেখানকার সলভ করো। খবরদার টেস্ট পেপার সলভ কিন্তু আমরা কমন পাওয়ার জন্য করি না, প্র্যাকটিসের জন্য করি। এরপরে তোমার কাছে কোয়েশ্চেন ব্যাংক আছে, তুমি তারপরে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। তাহলে দেখো তুমি ক্লাস করলা, ক্লাস নোট রিভিশন দিলা, তুমি মূল বই পড়লা, মূল বইয়ের অনুশীলনী পড়লা, তুমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক করলা, তুমি টেস্ট পেপারস করলা, আর কিছু বাকি থাকে না। হ্যাঁ, এখন তুমি তো বলবা যে ভাইয়া এত কিছু সময় কই পাবো? সময় পাওয়া যায়, সময় কই পাওয়া যায় আমি তোমাকে বলছি। তুমি তোমার ফোনটা হাতে নাও, ফোনটা হাতে নিয়ে দেখো তোমার ফোনের স্ক্রিন টাইম কত। দেখবা যে ডেইলি তোমার অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা, যারা একটু এক্সট্রিম চালাও 5 থেকে 6 ঘন্টা এইটার মধ্যে যায়। হ্যাঁ, বললো না যে সবসময় তুমি ক্লাসের মধ্যে থাকো, ফোনে ক্লাস করো। সো ফোনের দিকে তাকালেই বুঝবা সময়টা কোথায় আছে। আরেকটা জিনিস, এই যে এতগুলো মানে স্টেপ বললাম যে মূল বই, খাতা, টেস্ট পেপার, প্রশ্ন ব্যাংক, হ্যান ত্যান, আসলে তুমি যদি মূল বইটা ভালো পড়ো দেখবা টেস্ট পেপার সলভ করা ইজি হয়ে গেছে। টেস্ট পেপার যদি সলভ করতে পারো তাহলে দেখবা যে তোমার প্রশ্ন ব্যাংক সলভ করাটা ইজি হয়ে গেছে। সো টেকনিক্যালি আসলে সময় খুব বেশি লাগে না, আর একজন ভালো টিচারের কাছে পড়লে ক্লাসেই সবকিছু কভার হয়ে যায়। তবে মূল বই পড়তে হয়। এতে করে কি হয় দেখো, দিন শেষে এই পাশেটাও গ্রো করছে, দিন শেষে এই পাশেটাও গ্রো করছে। আরেকটা জিনিস হচ্ছে সিরিয়াসনেস। আমরা সবাই আসলে সিরিয়াস হই একেবারে 11th আওয়ারে। মানে ওই যে এইচএসসি পরীক্ষা 3 মাস আগে টেস্ট পরীক্ষা হয়, তারপরে আমাদের আরে বাবা আমাকে কিছু করতে হবে। আগের বছরের ইমিডিয়েট সিনিয়রদের রেজাল্ট দেয়, অমুক পাই নেই তার দুঃখের খবরগুলো দেখি, অমুক পাইছে তার সেলিব্রেশন দেখি, তখন আমাদের মনে হয় যে না আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু ভাই তখন না আসলে যদু মধু কদু সবাই সিরিয়াস হয়। ওই সিরিয়াসনেস কিন্তু ডিফারেন্স তৈরি করে না। হ্যাঁ তৈরি করে, তুমি যদি এক্সট্রিমলি সিরিয়াস হও, তুমি যদি এক্সট্রিমলি পরিশ্রম করো তাইলে হয়তো ডিফারেন্স তৈরি করে। কিন্তু যারা শুরু থেকে সিরিয়াস ছিল তারা করে কি, অ্যাডমিশনের সময় না ওই শুধু রিভিশন দেয়। আমাদের শেখার 2টা ফেজ আছে, একটা হচ্ছে ইনপুট ফেজ। ইনপুট মানে আমি বলতেছি কনসেপ্ট শেখার ফেজ, বুঝছো, কনসেপ্ট তুমি শিখবা। তারপর হচ্ছে প্র্যাকটিস ফেজ। সো ইনপুট ফেজটা আসলে একাডেমিকে বেশি করতে হয় এমন না। আমি যদি তোমাকে পার্সেন্টেজ বলি, একাডেমিকে তোমার হচ্ছে 70% ইনপুট, 30% প্র্যাকটিস। আর অ্যাডমিশনে 30% ইনপুট, 70% প্র্যাকটিস। এটা হচ্ছে হয়। ইভেন একাডেমিকের কোয়েশ্চেনগুলো আসে হচ্ছে কনসেপ্ট বেসড, এটা কাকে বলে, ওইটা কারে বলে, ওইটা কেন এটা হয়, এটা কেন এটা হয়। আর অ্যাডমিশনের প্রশ্ন আসে হচ্ছে উদাহরণ বেসড। যেমন একাডেমিকে প্রশ্ন আসে ফাজানের নীতি লিখো, অ্যাডমিশনের প্রশ্ন আসে কোন যৌগটি বেশি আয়নিক বা কোন যৌগটি বেশি পানিতে দ্রবণীয় হয়। সো এই ডিফারেন্সটা যদি বুঝতে না পারে একটা স্টুডেন্ট, তখন সে অ্যাডমিশনে ভালো করে না। সো অনেকে বলে যে ভাইয়া কিভাবে আপনি ডিউতে টপার হয়েছিলেন? ভাই এই স্ট্র্যাটেজিগুলোই। আমি সংক্ষেপে বলি, তোমার হচ্ছে মেধা, পরিশ্রম, ভাগ্য আর হচ্ছে পরিবেশ সবই লাগবে। এই একটাই তোমার হাতে আছে ভাই, মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই, সফলতার কোনো শর্টকাট নাই। তুমি যখনই হচ্ছে শুধু ভাইয়ের পড়া পড়ে বলবা ভাই আপনার ক্লাস করলেই হবে, বই পড়তে হবে না, তুমি শর্টকাটে সফলতা খুঁজছো। 2 বার পরেই চিন্তা করবে আমার হয়ে যাবে, তুমি শর্টকাট খুঁজছো, কিন্তু সফলতার কোনো শর্টকাট নাই। পরিশ্রম হচ্ছে তোমাকে স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে, স্মার্টলি না করলে তুমি একটু পিছায় যাবা। এরপর আসে হচ্ছে একাডেমিক অ্যাডমিশন। একাডেমিক অ্যাডমিশন দুটো একসঙ্গে করতে হয়। একসঙ্গে করতে হয় মানে হচ্ছে একসাথে বেসিকটাও শিখতে হয়, একসাথে প্র্যাকটিসটাও করতে হয়। অ্যাডমিশনে তুমি যদি এখানে খুব বেশি দূর নাও যাও তাও প্যারা নাই, এইটুকু তুমি অ্যাডমিশনের সময়কে কভার করতে পারবা। ওকে, কিন্তু এই যে এইখানে কোনো রকমের ঘাটতি রাখা যাবে না।